একটু দেখবো। আপনাদের 5th চ্যাপ্টার কি শেষ হয়ে গেছে? জি, 5th চ্যাপ্টার স্যারে কয়েকটা ম্যাথ করে এখন 6th চ্যাপ্টার করাচ্ছে। কয়েকটা ম্যাথ কি, কোন কোন ম্যাথ করাইছে? কারোর কাছে নোট আছে কোন কোন ম্যাথ করাইছে স্যার? তো, এক- এক্সাম্পল থেকে করাইছে নাকি এক্সারসাইজ থেকে? এক্সাম্পল। এক্সাম্পল কত কত করাইছে স্যার? 1 নম্বর করাইছে 5-এর 1। এটা ক্যান্টিলিভার বিম। জি, 5-এর 1, 1, 3, 4। পাঁচের 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এক্সারসাইজ করায় নাই স্যার? স্যার এক্সারসাইজ আমাদেরকে বলছে পরে করতে, কি ওই সলিউশন নাকি একটা দিবে বলছে বা এরকম কিছু। আচ্ছা, স্যার যেগুলো করাইছে ওই রিলেটেড এক্সারসাইজ গুলো দেখবেন, কারণ এক্সারসাইজ জি, অনেক জি, ম্যাথ জি। তো হ্যাঁ, সব এতগুলো দেখা। দেখা যাবে। আচ্ছা ঠিক আর আছে, খাওয়ার আমরা যদিও পড়াইছে, তারপর আমরা একটু যে টার্ম গুলো একটু দেখি নেই 5th চ্যাপ্টারে, তারপরে দিন তাহলে আবার 6th চ্যাপ্টারে যাবো। স্যার বেসিক গুলো একটু বলেন স্যার, তাহলে ভালো হবে। প্রথম যে বেসিক গুলো আছে। হ্যাঁ হ্যাঁ বলবো, 5th চ্যাপ্টারই দেখবো ল্যাবের ব্যাপারে, যে অন্য সেকশন গুলাতে আসলে কি করতেছে। তো আপনাদের কোনো টেনশনের কিছু নাই, যে ম্যাথ গুলা অন্য সেকশনেও স্যার ল্যাবে ম্যাথ দেখাচ্ছেন, কিন্তু আপনাদের স্যার কভার দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তো আপনাদের পিছায়া নাই। তো আপনাদের সুবিধা হচ্ছে, আমি যে ল্যাবটা করাচ্ছি আপনাদের, সেখানে আপনারা বেসিকটাও পাচ্ছেন আর কি। তো এটা একটা প্লাস পয়েন্ট। তো বেসিক আর ম্যাথ দুইটাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশনের কিছু নাই যে ল্যাবেও ম্যাথ করতে পারলে ভালোই। তো ম্যাথ করে আমরা করব, ল্যাবেও ম্যাথ করব, তবে আমরা বেসিক জিনিসগুলো আগে শেষ করি, কারণ এই বেসিকটাই মিস হয়ে যায় ম্যাথ করতে করতে, ঠিক আছে? আর মেশিন ডিজাইনের সুবিধা হচ্ছে ওই যে স্যার যে বললেন সলিউশন দেওয়া থাকে, আমরাও এইভাবেই ম্যাথ করছি। আমাদেরকে আহ, ব- আমরা ফেরিসের বই করছিলাম, ওখানকার সলিউশন পাওয়া যাইতো হার্ড কপি। তারপর ওই আপনাদের তো প্রবলেমস এর কি আলাদা কোনো বই দিছে? মানে এই শিগগিরই আলাদা প্রবলেমস বই? না স্যার, ওরকম কিছু দেয় না। আচ্ছা, তাহলে বোধহয় এটার সাথে অ্যাটাচ করাই। তো প্রবলেমস এর ওইটার একটা প্রবলেমস আলাদা বই ছিল, এবং এই দুইটা মিলে আমরা আমাদের কিন্তু এরকমই একটা চ্যাপ্টারের 4টা 5টা ম্যাথই করাই, তো এটাই হয়। বাকি ম্যাথ গুলা একই রকম সিমিলার টাইপ হয়, অল্প একটু চেঞ্জ থাকে। কিন্তু মেশিন ডিজাইনে যেটা আমি আগেই বলে রাখি সবাইকে, মেশিন ডিজাইনে ভালো করতে হলে একটা টিপস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে বই যেহেতু ওপেন বুক, আপনি ফিজিক্যালি দিলেও এটা ওপেন বুক এক্সাম হয় মেশিন ডিজাইন। কোন জায়গায় কি তবে আছে এটা আপনাকে জানতে হবে, যে কোন চ্যাপ্টারে আমার কোন টপিকটা আছে, কারণ প্রশ্ন দেখে কিন্তু আপনি চিনতে পারবেন যে যান, তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে, ঠিক আছে? তো এই জন্য কোন চ্যাপ্টারে কোন টপিকটা আছে এটা প্র্যাকটিস করতে হবে ভালো করে। ম্যাথ তো প্র্যাকটিস করতেই হবে, কোন চ্যাপ্টারে কোন টপিক গুলো আছে এটা প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার সময় আহ, প্রশ্ন পাওয়ার সাথে সাথেই যেটা করবেন, আপনি যে যে কোশ্চেন অ্যান্সার করবেন, যে যে সেট অ্যান্সার করবেন,
ওই সেটগুলো যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারগুলো আগেই ফাইন্ড আউট করে রাখবেন। আপনারা হার্ড কপি বই কিনছেন তো নাকি? এটা কিন্তু সফট কপি থাকলে পরীক্ষার সময় আপনাদের কষ্ট হয়ে যাবে, কিন্তু স্যার যেহেতু অনলাইন পরীক্ষা। মানে সফট কপির কষ্ট হয়ে যাবে, হার্ড কপি বই কিনে নিয়েন। ঠিক আছে, তাহলে আপনারা বই উল্টায় খুব সহজে পরীক্ষাটা করতে পারবেন। আর এই চ্যাপ্টার থেকে বইয়ের থিওরি থেকে কিভাবে ডাটাগুলো নিতে হয় স্যার দেখাই দিছে। কয়েকটা এই সূত্রের কথা দেখাই দিছে স্যার, যে কোন কোন সূত্রগুলো লাগতে পারে। আচ্ছা, এখানে অ্যাপেন্ডিক্স থেকে লাস্টে থেকে কোনো ডাটা এখনো নিতে হয় নাই নাকি? ওইরকম কোনো ম্যাথ আসে নাই? না, আচ্ছা, ওগুলো আসবে আস্তে আস্তে, হয়তো দেখা হবে। বাকি ডাটা ছাড়া ডাটা টেবিল থেকে লাস্টে একদম পেজের হ্যাঁ 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 ডাটা টেবিল থেকে হ্যাঁ নেওয়া হয়েছে। সিক্স অফ দ্য গতকালকে করছিলাম, ও গত উইকে। হ্যাঁ, আর এইটাও জি, এটাও খুবই ইম্পর্টেন্ট। এবং 20 প্রশ্নে নাম্বার ডাটা। কিন্তু ডাটাটা কোন টেবিল থেকে নিচ্ছেন এটা কিন্তু আপনার উত্তরপত্রে লিখতে হবে, স্যার বলে দিছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেটা। এবং কোন টেবিলের সাথে কোন অধ্যায়ে মিস আছে ওইটাও জানা থাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা পঞ্চম অধ্যায়ের এটাই হচ্ছে ফেইলিয়ার্স রেজাল্টিং ফ্রম স্ট্যাটিক লোডিং। এখানে প্রথম কথাটাই হচ্ছে ফেইলিয়ার। তো ফেইলিয়ার বলতে কি বুঝেন? একটা মেটালের ফেইলিয়ার কি কি রকম হয় বলেন তো একজন। যদি আপনাকে প্রশ্ন করে ভাইবাতে যে হোয়াট ডু ইউ মিন বাই ফেইলিয়ার অফ এ মেটাল পার্স, তখন কি বলবেন? বাংলাই বলেন যে কোনো একজন, যে কি কি ধরনের ফেইলিয়ার হয়ে থাকে। চ্যাপ্টার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি। ফেইলিওর বলতে স্যার ওই যে ওই ধরনের জিনিসকে বোঝায়, যেমন একটা কাজে আমি নিলাম যে নির্দিষ্ট কাজ না হওয়া পর্যন্ত তার আগে সেটা ফেল হয়ে গেছে বা ভেঙে গেছে মেটেরিয়ালস এর ক্ষেত্রে, ওই ধরনের কিছু। হ্যাঁ, মানে ওটা নির্দিষ্ট কাজে নেওয়া ওইভাবে বলার দরকার নেই। আসলে ফেইলিওর কি কি ধরনের হয়, যেমন আপনার ওই যে ফাটল দেখা যায়, যে লাইন্স দেখা দেয়, চিপ স্ক্র্যাচ ধরে। দেখা দেয়। হ্যাঁ, চির ধরা যেটাকে বলে আর কি। তারপর হচ্ছে ফ্র্যাকচার হয়ে যাওয়া, মানে একেবারে ভেঙে গেল। জি, তো এগুলো। তো এইগুলো কিন্তু ফেইলিওরের নাম, বিভিন্ন ফেইলিওরের নাম। আর এখানে যেটা বলছে যে ফেইলিওর কিসের জন্য? স্ট্যাটিক লোডিং এর জন্য। তো স্ট্যাটিক লোড বলতে কি বোঝায়? এটা কি বুঝতে পারছিলেন? মানে বলা হয়েছিল ক্লাসে। বলা তো হয়েছিল স্যার, এখন তো মনে পড়তেছে না। স্ট্যাটিক লোড হচ্ছে যেটার স্ট্যাটিক মানে কি? মনে হচ্ছে না যে একটা স্থির কোনো কিছু। যে স্থির, মানে কোনো পরিবর্তন হবে না এটা। হ্যাঁ, কোনো রাইট, ভেরি গুড, পরিবর্তন হবে না। তো স্ট্যাটিক লোডিং মানে হচ্ছে আমার যে জায়গাটাতে, যে পয়েন্টটাতে লোডটা অ্যাপ্লাই হয়েছে, লোডের মানের কোনো চেঞ্জ হবে না, দিকের কোনো চেঞ্জ হবে না, ওই পয়েন্টেরও কোনো চেঞ্জ হবে না। এটাগুলোকে বলা হয় স্ট্যাটিক লোড। তাহলে আমরা আমাদের হেডলাইনটা বুঝলাম যে ফেইলিওর রেজাল্টিং ফ্রম স্ট্যাটিক লোডিং। তাহলে কি ধরনের লোডিং এর জন্য ফেইলিওর আমরা আলোচনা করব সেটা আমরা বুঝতে পারলাম। এখন এখানে দেখেন স্ট্যাটিক লোডের সংজ্ঞা দিয়ে দিচ্ছে। A static load is a stationary force or couple applied to a member. To be stationary, the force or couple must be unchanging in magnitude. Magnitude মানে হচ্ছে মান চেঞ্জ হবে না, পয়েন্ট or points of application, যে পয়েন্টে সেটা অ্যাপ্লাই হয়েছে ওই পয়েন্টও চেঞ্জ হবে না এবং ডিরেকশনও কোনো চেঞ্জ হবে না।
তো স্ট্যাটিক লোড আমাদের কি কি ধরনের স্ট্যাটিক লোডের একটা উদাহরণ হতে পারে? অ্যাক্সিয়াল টেনশন। টেনশন তো আপনারা বোঝেন যে একটা বার যদি নেই, তাকে যদি দুই দিক থেকে উল্টা দিকে টানা দেওয়া টানা হয়, বল। উল্টো ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাই তো নাকি? জি, ওকে বলে টেনশন। কম্প্রেশন হচ্ছে চাপা বল। চাপ দেওয়া, যেটাকে বোঝায় আমরা কম্প্রেশন। শেয়ার লোড, শেয়ার লোড বলতে মানে শেয়ার মানে হচ্ছে ছিঁড়ে দেওয়া। শেয়ার লোডিং এর মানে যে লোডের কারণে মানে ওই যে কাটিং ফোর্স বা ছিঁড়ে যাওয়ার যে ফোর্সটা অ্যাপ্লাই হয়। এটার আরো ভালো সংজ্ঞা আছে, যখন আসবে তখন ওটা দেখাবো, এখন জাস্ট বোঝার জন্য বলতেছি। তারপর বেন্ডিং লোড, যে লোডের কারণে বেন্ড হয়। আপনার একটা বার নিছেন, যে লোডের কারণে ওই বারটা বেন্ড হয়ে গেছে, বেঁকে গেছে। মোচড় খাওয়া আর টরশনাল কি। লোড, হ্যাঁ, অর এনি কম্বিনেশন অফ দিস, মানে এগুলার কম্বিনেশনও থাকতে পারে। এগুলো হচ্ছে স্ট্যাটিক লোড কি কি ধরনের লোড প্রডিউস করে সেগুলো বলছে। তার মানে স্ট্যাটিক লোড যখন থাকবে, তার মানে লোড চেঞ্জ হবে না, কোনোভাবেই চেঞ্জ হবে না। এখন ফেইলিওরেরও একটা এই প্যারাটুকু ভালো লাগলো, এর জন্য আমি মার্ক করে রাখছি। ফেইলিওর ক্যান মিন এ পার্ট হ্যাজ সেপারেটেড ইনটু টু অর মোর পিসেস। এটা হচ্ছে একেবারে পার্টিং হয়ে যাওয়া, মানে ভেঙে আলাদা হয়ে গেছে। Has become permanently distorted, thus ruining its geometry. কোনো একেবারে পার্মানেন্টলি জিওমেট্রিটাও চেঞ্জ হয়ে গেছে, যেটাকে আমরা প্লাস্টিক ডিফরমেশন বলতে পারি। ডিফরমেশন কিন্তু ইলাস্টিক প্লাস্টিক দুই ধরনের হয়। ইলাস্টিক ডিফরমেশন আপনার সলিড মেকানিক্সে পড়ছেন মনে হয়। ইলাস্টিক ডিফরমেশন হচ্ছে আমরা ওই আগের অবস্থায় ফিরে আসতে পারে সে, কিন্তু প্লাস্টিক ডিফরমেশন যখন হয় তখন কিন্তু আগের জিওমেট্রিতে বা আগের শেপে সে আর ফিরে আসতে পারে না, পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যায়। এখন এই যে ফেইলর ঘটলো, এই ফেইলর বলতে আসলে মানে কি বোঝাচ্ছে, একটা আমার পার্টস এর কি বোঝাচ্ছে? তার মানে কি ওই পার্টস এর রিলায়েবিলিটি কমে গেছে না, বা নষ্ট হয়ে গেছে না? কারণ আপনি কি ওই পার্টস এর উপর আর রিলাই করতে পারবেন, মানে নির্ভর করতে পারবেন? না, আর করা যাবে না। হ্যাঁ। or has had its function compromised, whatever the reason. A designer speaking of failure can mean any of all these possibilities. তো এখানে একটা ছবি দিছে ট্রাক ড্রাইভ শ্যাফট স্প্লাইনের করোশন ফিটিং এর জন্য এটা নষ্ট হয়ে গেছে। দেখেন একটা কস্টেপের মতো একটা ই দিয়ে পেঁচায় রাখছে, একেবারে ভেঙে হয়ে গেছে। তো এখানেও কিছু ফেইলিওর আছে, ফেইলিওরের ছবি আর কি, ভেঙে গেছে, দেখেন দুইটা আলাদা হয়ে গেছে। এই যে এখানে চির ধরেছে, এই যে ঠিক আছে। ছবিগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ফেইলিওর আসলে কি কি ধরনের ফেইলিওর হয়। এখন আসি স্ট্যাটিক স্ট্রেংথে। So ideally, in designing any machine element, the engineer should have available the results of great many strengths of the particular material chosen. আচ্ছা, এই কথা important না। স্যার কয়েকজন এখানে যে এখানে জয়েন ভিতরে দিতে যে পারতেছি না কথাগুলো কেউ আর বলছে কি। যে কিভাবে ম্যাটেরিয়াল, কই ওয়েটিং এ তো কেউ নাই। বারবার মেসেজ দিচ্ছে তো স্যার, এই জন্য বললাম। না শীতল, ওই যে ও যে সমস্যাটা দেখাচ্ছে ওই সমস্যাটা নেটওয়ার্কের কারণে হয়, এটা আমারও ও, হয়, এটা স্যার। আলামিন বলছিল এই জন্য। আচ্ছা ঠিক আছে স্যার, বলুন। ওটা হয়তো আর ওইখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এখানে ওয়েটিং এ কেউ নাই। জি জি, এটা নেটওয়ার্কের কারণে হয়। সেখানে স্ট্যাটিক তো একটা স্ট্রিম এখানে এটা দুইটা কথা এর দিয়ে।
হ্যালো, মনে হয় স্যারেরও নেটের সমস্যা। প্রশ্নটা আবার করেন। বলতেছিলাম স্যার স্ট্যাটিক একটা আর স্ট্রিং একটা। আমরা তো স্ট্রিং জানি যে কোনো কিছু আগের অবস্থাতে লেংথ পরিবর্তন হওয়া, বা আর স্ট্যাটিক তো পরিবর্তন হবে না, যতই পর্যায়ের আগের মতোই থাকবে। এখন দুইটা কথা একসাথে কিরকম বোঝায়? হ্যালো, হ্যাঁ, সেটাই আমরা দেখবো এখন। দেখেন দুইটা কথা একসাথে কিভাবে জি বোঝায়। শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, ওটাই দেখবো। স্ট্যাটিক স্ট্রেংথ বলতে এখানে কি বুঝাইছে সেটাই দেখবো। এখানে আসলে স্ট্যাটিক স্ট্রেংথ দিয়ে যে টপিকটা এখানে আছে সেটা হচ্ছে একটা ডিজাইন যখন আপনি করবেন তখন ডিজাইন ক্যাটাগরি কিরকম হবে সেটা এখানে দেখাবে। তো একটা ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করে তাকে কি ধরনের টেস্ট করতে হয় দেখেন, দি টেস্ট শুড বি মেড অন স্পেসিমেন হ্যাভিং দা, মানে অনেকগুলো আপনি স্পেসিমেন নিলেন টেস্ট করার জন্য, ঠিক আছে? স্পেসিমেন গুলোর নাম শুনেছেন? হিট কিসের ট্রিটমেন্টের স্যার? নাম শুনেছেন? হিট ট্রিটমেন্ট? হিট ট্রিটমেন্ট জি স্যার। হিট ট্রিটমেন্ট কি জন্য করতে হয় জানেন তো? এগুলো আপনাদের ম্যাটেরিয়ালস এর কোনো কোর্স ছিল এ পর্যন্ত? না স্যার, ম্যাট্রিয়ার্স কোনো কোর্স ছিল না এই পর্যন্ত। এই ধরনের কোর্সগুলোতে পড়ানো হয় তো। আচ্ছা আচ্ছা, হিট ট্রিটমেন্টটা মেইনলি একটা আহ, যখন আপনি কোনো কিছু কাস্টিং করলেন, আমি জাস্ট একটা অ্যাপ্লিকেশন বলতেছি, কাস্টিং করতে অনেক যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন অনুযায়ী তার যে স্ট্রেংথ দরকার নিয়ে যাওয়ার জন্য এই হিট ট্রিটমেন্ট করা হয়। এই হিট ট্রিটমেন্ট প্রসেসে যেটা, যে মেশিন, যে পার্টসটাকে আপনি হিট ট্রিটমেন্ট করতেছেন, যে ম্যাটেরিয়ালটাকে, ওইটাকে হিট আপ করে একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তারপরে ধীরে ধীরে তাকে কুল করা হয়। প্রসেসটা শুনতে খুব সহজ, কিন্তু এক এক যে পারপাসে আপনার প্রয়োজন সেজন্য আলাদা আলাদা হিট ট্রিটমেন্ট আছে, যেমন নরমালাইজিং, নাইট্রাইটিং, সায়ানাইডিং, বিভিন্ন ধরনের হিট ট্রিটমেন্ট আছে। তো ওগুলা আপনাদের ম্যাটেরিয়ালস যদি থাকে কোর্স ওটাতে দেখাবে। আচ্ছা, তো ওরা বলতেছে যে আপনি যে স্পেসিমেন গুলা নিবেন ওই স্পেসিমেন গুলার কিছু সেম ক্রাইটেরিয়া থাকতে হবে। যেমন ধরেন সেম ক্রাইটেরিয়া না থাকলে কি হবে, যেমন আপনি দুইটা ধরেন শেফটের স্ট্রেংথ মেজার করবেন, যে তার স্ট্রেংথ কি রকম। স্ট্রেংথ মানে হচ্ছে যে তার যে ফ্র্যাকচার হওয়ার যে সম্ভাবনা সেটাকে সে কতটুকু রেসিস্ট করতে পারে, তার শক্তি কতটুকু সেটা রেসিস্ট করতে। আপনি দুইটা বার নিলেন, একটা বার আরেকটা বারের থেকে ছোট বা থিকনেস বেশ কম, তাহলে আপনার টেস্টটা কি মানে ফেয়ার হবে? কারণ আমরা তো দুইজনের মধ্যে কখন টেস্ট করি, যখন দুজন সমান শক্তিশালী, দুইজনের সবকিছু যখন সেম, ওটাকে আমরা বলি যে ফেয়ার গেম, তাই তো? কারণ একজন যদি কম শক্তিশালী হয়, দুর্বল হয়, আর একজন খুব শক্তিশালী, তাহলে তো সেটাকে আসল টেস্ট বলা যায় না। তো এই জন্য আপনি যখন এই যে বিভিন্ন স্পেসিমেনের টেস্ট করে তখন সেম হিট ট্রিটমেন্ট করা থাকতে হবে, এগুলো কন্ডিশন। সারফেস ফিনিশ সেম হতে হবে এবং সাইজটাও সেম হতে হবে। এবং the test should be made under exactly the same loading condition as the part will experience in service.
This means that if the part is to experience a bending load, it should be tested with a bending load. তো এটা খুব মানে স্বাভাবিক কথা যে আপনি যদি বেন্ডিং লোডের জন্য টেস্ট করতে চান তাহলে ওই স্পেসিমেনকে বেন্ডিং লোডেই টেস্ট করাতে হবে। এটা তো সবাই জানে, এটা ওই সিম্পল কথাটাই আবার ই করে লিখছে আর কি। তো এখানে একটা দেখেন হিট ট্রিটেড AISI 1040 স্টিল, দেখছেন স্ট্যান্ডার্ড কিন্তু ম্যাটেরিয়াল কিন্তু এটা দেখেই বোঝা যাবে। ম্যাটেরিয়াল কিভাবে স্পেসিফাই করতে হয় দেখাইছি না? ম্যাটেরিয়াল সিলেকশন স্যার। না ম্যাটেরিয়াল সিলেকশন না, ম্যাটেরিয়ালের নাম দেখে কিভাবে বুঝতে হয় যে কোন ম্যাটেরিয়াল দেখাইছি তো। জি স্যার, কত কি বাসায় পড়ছেন? কয়েকটা দেখছিলাম কিন্তু এর আগের পড়াগুলো একটু দেখছিলাম, ওই ম্যাটেরিয়াল সিলেকশন, স্ট্রেংথ কি, ইউটিএম মেশিন কি। আচ্ছা, এখন এগুলা এই কথাবার্তাই বলছে। তো আমাদের মেইন কথাবার্তা যে এখানে যে ইউ ক্যান নাও অ্যাপ্রিশিয়েট দ্য ফলোইং 4 ডিজাইন ক্যাটাগরি। কি কি ডিজাইন ক্যাটাগরি হয়? তো আপনাকে কি কি ডিজাইন মাথায় রাখতে হয়? একটা হচ্ছে হিউম্যান লাইফ যাতে বিপদের মধ্যে না পড়ে, এন্ডেঞ্জারের মধ্যে না পড়ে। যেমন কোন একটা মেশিন পার্ট যদি ফেল করে, সেটা যদি ভেঙে একটা, যেমন রোটেশনাল মোশনে আছে ধরেন, সেটা যদি ফেল করে তাহলে কি ছিটকে মানুষের গায়ে গিয়ে লাগবে না? জি তখন জি কি স্যার। একটা অ্যাক্সিডেন্ট হবে। এটা কিন্তু লেদে এই ধরনের অ্যাক্সিডেন্ট হয় অনেক সময়, যারা লেদ নিয়ে কাজ করেন তারা জানেন মেয়েদের চাক যে থেকে খুলে যায়। হ্যাঁ, চাক থেকে অনেক সময় খুলে যায়, ছিটকে এসে পড়ে। তো এই যে হিউম্যান লাইফ এন্ডেঞ্জার যাতে না হয়, ফেইলিয়ার অফ দ্য পার্ট উড এন্ডেঞ্জার হিউম্যান লাইফ or the part is made in extremely large quantities. Consequently, an elaborate testing program is justified during design. এখন ওরা বলছে যে আমাদের হিউম্যান লাইফ এন্ডেঞ্জার যাতে না হয় এই জন্য অবশ্যই আমাদেরকে ফেইলার টেস্ট করতে হবে। এখন আমরা কি পরিমাণে ফেইলার টেস্ট করব সেটা কিন্তু ডিপেন্ড করে যে আমরা কি পরিমাণ কোয়ান্টিটিতে, ওই আমার স্যাম্পল কি পরিমাণ বেশি আছে। ওই যে আপনাদের একটা দেখাইছিলাম না কিভাবে নাম্বার অফ স্যাম্পল সিলেক্ট করতে হয়, যে আমি কয়টা স্যাম্পল টেস্ট করব, মনে আছে তো? মেজারমেন্ট এন্ড ইনস্ট্রুমেন্টেশনে একটা ম্যাথ দেখাইছিলাম। তো এখন ওরা বলছে আপনি যদি কম ম্যাটেরিয়াল বানান, যেমন আপনি বানাইলেন 2টা 4টা ম্যাটেরিয়াল, এখন যদি আপনি 3টা টেস্ট করেন তাহলে সেটা তো আর ফিজিবল হইল না। না। হ্যাঁ, এখন আপনি যদি লার্জ কোয়ান্টিটিতে বানান তাহলে ইলাবোরেট টেস্টিং করতে পারবেন আপনি। আপনি ধরেন 10,000 20,000 কোয়ান্টিটি বানাইলেন, তাহলে আপনি ইলাবোরেট টেস্টিংটা জাস্টিফাইড হবে তখন আপনার ডিজাইনের জন্য। এই কথাটা বলছেন। The part is made in large enough quantities that a moderate series of tests is feasible. ওই একই কথাই, the part is made in such small quantities that testing is not, যে ওই স্মল কোয়ান্টিটিতে যদি হয় তাহলে কিন্তু আমরা ইলাবোরেট টেস্টিং জাস্টিফাইড হবে না। And the design must be completed so rapidly that there is not enough time for testing. হ্যাঁ, তো এখানেও এই কারণেও হতে পারে যে আমাদের ডিজাইন এমন সময় কমপ্লিট হইলো যে র্যাপিডলি আমরা কমপ্লিট করে ফেললাম, যেটা আমরা এনাফ টাইম পেলাম না টেস্টিং এর জন্য। দ্য পার্ট হ্যাজ অলরেডি বিন ডিজাইনড। আসলে কি কি ঘটনা ঘটতে পারে এইগুলাই বলছে আর কি এখানে। এটা কিন্তু মানে ভাইবাতেও আসবে না, জাস্ট জেনে রাখা এটা, যে কি কি ঘটনা ঘটতে পারে আমাদের। যেমন হইতে পারে যে ডিজাইন করা হয়ে গেছে, ম্যানুফ্যাকচারিং করা হয়ে গেছে এবং টেস্টও করা হয়ে গেছে, কিন্তু পরে দেখা গেল এটা আনস্যাটিসফ্যাক্টরি। তখন অ্যানালাইসিস ইজ রিকোয়ার্ড টু আন্ডারস্ট্যান্ড হোয়াই দ্য পার্ট ইজ আনস্যাটিসফ্যাক্টরি এন্ড হোয়াট টু ডু টু ইমপ্রুভ ইট। ঠিক আছে, যেমন হইতে পারে যে আপনি সবই করছেন, আপনি ডিজাইন করছেন, ম্যানুফ্যাকচার করছেন, টেস্টও করছেন, কিন্তু পরে তারপরেও দেখা গেল যে এটা স্যাটিসফ্যাক্টরি হইল না। তো তখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কেন স্যাটিসফ্যাক্টরি হইল না এবং কি করতে পারেন সেটা ইমপ্রুভ করতে। তো এগুলা কিন্তু একজন ডিজাইন ইঞ্জিনিয়ারের একটা রেসপন্সিবিলিটি। ও আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে বলতে হবে এখন, সেটা হচ্ছে আপনাদের এখনো আমি কোনো রিপোর্ট লিখতে দেই নাই, তাই না? একটাও তো দেইনি।
না। তো এখন থেকে একটু রিপোর্ট লিখতে দিব, না হলে পরে প্রেসার পড়ে যাবে আপনাদের উপরে। আহ, তাহলে আমি এটা আগে একটু বলে নেই, পরে আবার মনে থাকবে না। তো আপনাদের রিপোর্টটা, আচ্ছা একটু দাঁড়ান। রিপোর্ট আপনারা ইয়েতেই জমা দিবেন, গুগল ফর্মে। গুগল ফর্মে তো আপনারা অভ্যস্ত হয়ে গেছেন, তাই না সবাই? জি। করতেছি না, আমাদের মেশিন ডিজাইনে কোনো এক্সপেরিমেন্ট নাই। তো এগুলা সব স্টাডি টাইপেরই আর কি। তো প্রথম যে রিপোর্টটা আমি লিখতে দেব, এটা একটু কোশ্চেন টাইপেরই আমরা দিব। সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রশ্নটা মনে হয় আপনাদের গ্রুপে দিয়ে দিলে সবচেয়ে ভালো হবে নাকি? জি স্যার, ওটাই ভালো হবে। আচ্ছা, তো আপনারা আহ, সামনে আজকে যদি দিয়ে দিই গ্রুপে, সামনের সপ্তাহে সাবমিট করে দিতে পারবেন না? এখন স্যার কোশ্চেনের উপর নির্ভর করে স্যার, কয়টা কোশ্চেন দিয়েছেন। না না, কোশ্চেন তো খুবই সহজ, 10 মিনিটের মধ্যে করে ফেলা যাবে। তাহলে সমস্যা নাই, সামনে আমরা ওই যে শনিবার। আপনাদের প্রথম 2টা চ্যাপ্টারে যে বেসিক গুলা দেখলাম সেটার উপরেই আর কি, সেটার উপরে। তো আমি আপনাদেরকে যে কোশ্চেনটা আছে, কোশ্চেন বলতে আমরা যে রিপোর্টটা আর কি লিখবেন, সেটার ছবি আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, আর হচ্ছে গুগল ফর্মের লিংকটা দিয়ে দিব। তো যার যখন 1 সপ্তাহের ভিতরে যার যখন কমপ্লিট হয়ে যাবে, সে শুধু এখানে আপলোড করে দিলেন, আর মানে যখন যার হবে তখন সে আপলোড করে দিলেন আর কি। গুগল ফর্মের লিংকটা দেওয়া থাকবে আর কি সাথেই। বোঝা গেল? আচ্ছা। জি। আর এখানে আমার কোশ্চেন মনে হলো হয়, যে রিপোর্ট হ্যাঁ, দিতে হবে, কিন্তু রিপোর্টের কোনো নিয়ম আছে এক্সট্রা আপনার, যে এই নিয়ম ফলো করা লাগবে? রিপোর্টে আপনারা ইয়ার যে নিয়ম ফলো করেন আর কি। আমাদের তো এটা আমরা এক্সপেরিমেন্ট এর না আগে যে সেমিস্টারে নেম অফ দ্য পড়েছি এক্সপেরিমেন্ট, নরমাল। অবজেক্টিভস এইগুলো লিখতে হবে এরকম না। রিপোর্টটা প্রথম যে রিপোর্টটা দিচ্ছি এটা অ্যাসাইনমেন্টের মতো হবে আর কি। জি জি, ওইটাই বলতেছি যে মানে আমরা তো আগে যেমন ডিন স্যার বা অন্যান্য স্যারদেরকে দিছি, মানে এমনি খাতায় যেভাবে পরীক্ষা দেয় ওই রকম, কিন্তু ওটা অ্যাসাইনমেন্ট আকারে সুন্দর করে লিখে ছবি তুলে সেটা পিডিএফ করে দিয়ে দিছি, ওভাবে দিলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ করে দিবেন। কিন্তু পাওয়ার একটা পেজ ব্যাপার হচ্ছে, লাগবে। আপনাদের অনেকের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, সেটা হচ্ছে আপনাদের যে নর্মাল যে খাতাগুলা, জি ওই খাতা ভাঁজ করে দেখা যাচ্ছে একেবারে মার্জিনের উপর থেকে লেখা শুরু করছে, এরকম যেন না হয়। চেষ্টা করবেন আপনারা যে যে পেজ গুলাতে আর কি ফিজিক্যালি দেন, ওই পেজ গুলাতে লিখে আর কি ছবি তুলে জি দিতে, জি। তাহলে জিনিসটা সুন্দর হয়, প্রেজেন্টেশনটাও সুন্দর হয়, মার্কও ভালো আসবে। আর যারা হচ্ছে এরকম হোয়াটসঅ্যাপ নর্মাল পেপারে খাতার মধ্যে দেয়, এম, এগুলা দেখতে আসলে ভালো দেখা যায় না, সবাই আসলে সুন্দর করে ই করতে পারে না। তো আর কভার পেজ স্যার ইনক্লুডেড? কাভার পেজ তো মাস্ট, কাভার পেজ মানে এটা হাতে ছাড়া তো। নাকি কম্পিউটার দিয়ে অ্যাটাচ করতে হবে? এটা এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, এটা যার যার আচ্ছা, মতো। স্যার। ঠিক আছে। কম্পিউটারেও স্যার, দিতে পারেন, হাতেও লিখতে পারেন, কিন্তু কাভার পেজের নিচ থেকে অনেকে লেখা শুরু করে, যে উপরে একটু নাম টাম লিখে নিচে থেকে লেখা শুরু করে পরীক্ষার খাতার মতো। হবে। হ্যাঁ, এরকম করা হ্যালো যাবে না, স্যার। কিন্তু কাভার পেজটাতে কিছু লেখা যাবে না, ফুল কাভার পেজ থাকবে একটা, প্রথম জি জি। পেজটা ওটা পুরোটাই কাভার সেপারেট পেজ। থাকবে তাই না স্যার? হ্যালো স্যার। হ্যাঁ, সেপারেট, রাইট, সেপারেট থাকবে। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি, বল। স্যার। ওই কভার পেজের সাবজেক্টটা কি দিব? রিপোর্ট শুধু নাকি? আপনারা মানে এখানে কোনো টেনশনের কিছু নাই যে আমি কিভাবে দিব, স্যার কিভাবে মার্ক দিবে, ওটা না। আপনারা নর্মালি যে রিপোর্টের কভার পেজ গুলা থাকে ওইরকম দিলেই হবে। আচ্ছা অ্যাসাইনমেন্ট মানে 1 আপনার লিখে দিবেন স্যার। না, অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট এটা তো না, রিপোর্ট। রিপোর্ট লিখতে হবে, হ্যাঁ রিপোর্ট। অ্যাসাইনমেন্ট, আমি অ্যাসাইনমেন্ট কথাটা উল্লেখ করলাম এই কারণে যে আমাদের প্রথম যে ও আচ্ছা। রিপোর্টটা দিচ্ছি, এটা কোশ্চেন গুলো অ্যাসাইনমেন্টের মতোই আর কি। কোশ্চেন দিচ্ছি, ফরম্যাটটা। এটার অ্যান্সার গুলা লিখতে হবে।
আর ভিতরে যেটা করবেন যে হয়তো 2টা কোশ্চেন থাকলো সাপোজ, তো 1 নাম্বার দিয়ে ওই কোশ্চেনটা লিখবেন, কোশ্চেন লিখে নিচে হচ্ছে অ্যানসারটা লিখে অ্যানসারটা লিখবেন, ঠিক আছে? আমরা তো সাধারণত কোশ্চেন লিখি না, কিন্তু রিপোর্ট যেহেতু দিচ্ছি এটা একটু কোশ্চেন লিখে তারপর নিচে অ্যানসারটা লিখবেন, যেরকম আমরা নেম অফ দ্য এক্সপেরিমেন্ট লিখে যেরকম করি ওরকম আর কি। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো কোশ্চেন আছে স্যার রিপোর্ট উপরে মানে কভার পেজে হেডলাইনটা কি লিখবো সেটা? কভার পেজের হেডলাইন কি লিখবেন? আমি তো আপনাদের প্রশ্ন বুঝতে পারতেছি না। কেউ একজন স্যাম্পল থাকলে আমাকে একটু দেখাইতে পারেন যে কোনটার কথা বলতেছে, আপনাদের কাছে যদি থাকে। না, যেমন আমরা লিখি না অ্যাসাইনমেন্ট 1 অ্যাসাইনমেন্ট 2, এখন ওখানে কি রিপোর্ট 1 রিপোর্ট 2 এরকম রিপোর্ট 1, রিপোর্ট 1, হ্যাঁ রিপোর্ট 1। আচ্ছা ঠিক আছে, জি তাহলে ক্লিয়ার স্যার। আর কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? রিপোর্ট নিয়ে কোনো কনফিউশন নাই না? ঠিক আছে। আমার মনে হয় জুমে আবার ইয়া করতে হবে, 18 বেজে গেছে অলরেডি। হ্যাঁ, আবার জয়েন করেন সবাই, এটা টাইম লিমিটই হয়ে গেছে। আমি কেটে দিচ্ছি। এর ব্যাপার সবাই ক্লিয়ার তো? জি ক্লিয়ার। আচ্ছা, এখন আসি পরে আবার স্ট্রেস কনসেন্ট্রেশন। স্ট্রেস কনসেন্ট্রেশনের হয়তো ম্যাথও করছেন আপনারা এই অধ্যায়ে, যে কনসেন্ট্রেশন বলতে আমরা বুঝতে পারতেছি যে একটা নির্দিষ্ট জোন বা একটা নির্দিষ্ট এরিয়াতে স্ট্রেসটা জমে আছে যদি বলি আমরা। কনসেন্ট্রেট করা বলতে কি বুঝি আমরা? যে একটা পার্টিকুলার টপিকে আমরা মনোযোগ দিচ্ছি, ব্যাপারটা কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ। তো স্ট্রেস কনসেন্ট্রেশন মানে হচ্ছে লোকালাইজড স্ট্রেস বলা যায় এটাকে। লোকালাইজড মানে হচ্ছে একটা লোকাল এরিয়া বা এইটুকু জোনের মধ্যে আমার স্ট্রেসটা আছে, কনসেন্ট্রেশন স্ট্রেস। তো স্ট্রেস কনসেন্ট্রেশন ইজ এ হাইলি লোকালাইজড ইফেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে লোকালাইজড ইফেক্ট। লোকাল মানে জোন, কোন একটা জোনে এই ইফেক্টটা হওয়াকে লোকালাইজড ইফেক্ট বলে। ইন সাম ইনস্টেন্সেস ইট মে বি ডিউ টু এ সারফেস স্ক্র্যাচ। সারফেসে যদি স্ক্র্যাচ হয় বলা যায় যে ওই জোনটাতে আমাদের মানে এটা একটা কারণ হতে পারে হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশন। এখন এই যে স্ট্রেস কনসেন্ট্রেশন দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাপার ঘটবে। এখন ডাকটাইল আর ব্রিটাল ম্যাটেরিয়াল, এই দুইটা কি বোঝেন আপনারা? ডাকটাইল ম্যাটেরিয়াল কোনটা, ব্রিটাল ম্যাটেরিয়াল কোনটা? আপনার কথা আস্তে আস্তে আসতেছে, শোনা যাচ্ছে না ঠিক মতো। ডাকটাইল মানে ডাকটাইল ম্যাটেরিয়াল খুব সহজেই ফ্র্যাকচার হয়ে যায় না, ভেঙে যায় না। এটা একটা সময় হচ্ছে মানে ইলাস্টিসিটিটা বেশি আর কি ব্রিটেলের থেকে। ব্রিটেলটা তো ভঙ্গুর, ইলাস্টিসিটি নাই, প্লাস্টিক ডিফর্মেশন হয়ে যায় খুব দ্রুত। আর আমাদের ডাকটাইল ম্যাটেরিয়ালটা বাঁকবে আস্তে আস্তে, একটা অনেক সময় পর কি এসে ফ্র্যাকচার হবে বা ভাঙবে। যেমন একটা ব্রিটেল ম্যাটেরিয়ালের উদাহরণ দেন তো একজন। স্যার কাস্ট আয়রন স্যার। খুব সহজ একটা উদাহরণ তো দিতে পারেন, যেমন গ্লাস, কাঁচ খুব সহজে ভেঙে যায়, আপনি ওটাকে বাঁকাতে পারবেন। আর একটা ডাকটাইল ম্যাটেরিয়ালের উদাহরণ দিতে পারবেন? স্যার অ্যালুমিনিয়াম স্যার। মাইল্ড স্টিল, হ্যাঁ অ্যালুমিনিয়াম হয়। তো এই যে আমরা বলতেছি অ্যালুমিনিয়াম, কাস্ট আয়রন, এইসব যেটা বলতেছি, এখন কোন ম্যাটেরিয়ালকে কিন্তু এই যে ডাকটাইল, ব্রিটেল
এখানে একটা কথা আছে ডাকটিলিটি, যে আসলে একটা ম্যাটেরিয়াল কতটুকু ডাকটাইল, কতটুকু ব্রিটল। মানে ডাকটাইল বললেই যে সে পুরোপুরি ওই 100% ডাকটাইল তা কিন্তু না। তো বিভিন্ন অ্যালয় তৈরি হওয়ার কারণে তার ডাকটিলিটিতে পরিবর্তন আসে, বা সে কতটুকু ব্রিটেলের দিকে যায়, কতটুকু ডাকটাইলের দিকে যায়। এখন এটার সাথে আবার মেশিনেবিলিটি জড়িত, এগুলোর সাথে আবার হিট ট্রিটমেন্ট জড়িত, মানে একটা আরেকটার সাথে কানেক্টেড আর কি। তো if the material is ductile and load static, the design load may cause yielding in the critical location in the notch. তো যদি ডাকটাইল ম্যাটেরিয়াল হয় এবং স্ট্যাটিক লোড হয়, যেহেতু আমরা এই পুরো অধ্যায়টাই তো স্ট্যাটিক লোড নিয়ে, তো ডিজাইন লোড কি হবে? ইয়েল্ডিং এর কারণ হবে। ইয়েল্ড পয়েন্টের তো আপনারা ওই যে সেদিনও দেখছেন বা সলিড মেকানিক্সেও পড়ছেন, ইল্ড পয়েন্টে গিয়ে কি হয় যে আমরা সেরকম কোনো অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্টের কোনো লোড অ্যাপ্লাই করতেছি না, তারপরেও দেখা যাচ্ছে যে অনেক ডিফরমেশন হচ্ছে একা একাই। ওই পয়েন্টটাই তো ইয়েল্ড পয়েন্ট নাকি, যে লোড খুবই কম হয়তো অ্যাপ্লাই করা হচ্ছে কিন্তু অটোমেটিক্যালি ডিফরমেশন হয়ে যাচ্ছে। ইল্ড পয়েন্টের কথা মনে নাই কারো? This yielding can involve strengthening of the material and an increase in yield strength at the small critical notch location. Since the loads are static and material is ductile, that part can carry the load satisfactorily with no general yielding. তো এখানে একটা জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর, কেটি। যখন আপনি ডিজাইন করবেন তখন এই টার্মটা আপনাকে নিয়ে আসতে হবে, স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর, কেটি। তো in these cases the designer set the geometric stress concentration factor to unity, মানে কেটির মান হচ্ছে 1। সাধারণত যখন হচ্ছে মানে আপনার কেটির মান বের করারও কিছু প্রসেস আছে, সেগুলোও দেখাচ্ছি, আমরা ওটাই আগে দেখি, তাহলে এইগুলো বুঝতে সুবিধা হবে। স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর দেখেন কিভাবে বের করবেন। এই যে এই ইয়েলো অংশটাতে আছে, স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরের সূত্র হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস বাই নমিনাল স্ট্রেস। মনে থাকবে, স্ট্রেস কিন্তু আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, ম্যাক্সিমাম স্ট্রেস বাই নমিনাল স্ট্রেস। তো এখন যদি একটা এরকম ইয়া দেওয়া থাকে, ম্যাথ না ঠিক, জাস্ট একটা ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে আপনি স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর বের করতে পারবেন। দেখেন কি বলা আছে, দ্য লোড অফ 20 kp induces a nominal tensile stress of 20 kpsi। তার মানে আমাদের নমিনাল টেনজাইল স্ট্রেসটা দেওয়া আছে 20। At the critical location in the fillet the stress is 40 kpsi। তো এখানে ম্যাক্সিমাম স্ট্রেস কোনটা? স্যার 40 স্যার 40 kpsi। আর নমিনাল স্ট্রেস তো নমিনাল বলেই দেওয়া আছে 20 20 স্যার kpsi। তাহলে আমাদের স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর কত হবে? 2 স্যার 2 স্যার 2। আচ্ছা বাকি দুইটাও দেখেন সেম, এটা একটু নিজেরাই দেখেন, বাকি দুইটা সেম।
দেখছেন? জি স্যার। এখন আসি ম্যাক্সিমাম আর নমিনালের মধ্যে। তো আমরা দেখছিলাম যে কেটি হচ্ছে ম্যাক্সিমাম বাই নমিনাল। এখন নমিনালটাকে এখানে ভাগ হিসাবে আছে, এই যে ম্যাক্সিমাম বাই নমিনাল ইকুয়াল কে। এখন নমিনাল ওই পাশে দিলে কি গুণ হিসাবে চলে যাবে? শুনতে পাচ্ছেন না? জি স্যার, হ্যাঁ নমিনাল তো ওর পাশে গিয়ে গুণ হয়ে যাবে কে এর সাথে স্যার। গুণ হয়ে যাবে। তার মানে আমাদের সম্পর্কটা কি দাঁড়াচ্ছে দেখেন, সিগমা ম্যাক্স ইকুয়াল কেটি সিগমা নমিনাল, তাই তো দাঁড়াচ্ছে সম্পর্কটা। জি স্যার। জি স্যার। এখন এটা হচ্ছে আমাদের, আমরা নর্মাল যে স্ট্রেস সিগমা দ্বারা প্রকাশ করি সেটার কথা বললাম। এখন শেয়ার স্ট্রেসে যদি আসি, সেটাকে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। আমরা নর্মাল স্ট্রেস সিগমা দ্বারা প্রকাশ করি, আর শেয়ার স্ট্রেস টাউ দ্বারা প্রকাশ করি। ম্যাথ করার সময় তো অবশ্যই দেখছেন এগুলা। তো এখন নর্মাল স্ট্রেসের জন্য ছিল আমাদের কেটি, স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর। শেয়ার স্ট্রেসের জন্য কেটিএস। সম্পর্ক কিন্তু সেম, খালি সিগমার জায়গায় টাউ। সিগমা মানে হচ্ছে নর্মাল যে স্ট্রেস গুলা, নর্মাল নমিনাল স্ট্রেস, নর্মাল ম্যাক্সিমাম স্ট্রেস। আর টাউ হচ্ছে শেয়ার স্ট্রেস। ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ইকুয়াল কেটিএস ইন্টু নমিনাল শেয়ার স্ট্রেস। সম্পর্ক কিন্তু সেম, পারা যাবে। এখন যদি কোনো ম্যাথে যদি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের মান দিয়ে দিল, নমিনাল শেয়ার স্ট্রেসের মান দিল, স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর বের করতে পারবে না, সেম নিয়ম কিন্তু, জি স্যার। সম্পর্ক কিন্তু সেম। তো ম্যাথ করার সময় অনেক ক্ষেত্রে যে এই যে ভেতর থেকে যখন নিয়ে আসবেন এই সূত্রগুলা, তখন কিন্তু উল্লেখ করতে হয় যে ইকুয়েশন বি, হ্যাঁ কোন আর্টিকেল ইকুয়েশন বি, এগুলা উল্লেখ করতে হয়। স্যার হ্যাঁ বলেন। স্যার স্যার বলতেছি এই যে যেমন এই যে কিছুক্ষণ আগে যে আর্টিকেলে দেখাইলেন, হ্যাঁ টাও ম্যাক্স কেটি আর হচ্ছে টাও নমিনাল, এখানে তো এ আর বি দেওয়া আছে, কিন্তু এখানে আসলে কোন টপিক বা কত নাম্বার ইকুয়েশন এরকম কিছু দেওয়া ও নেই। এইটার কথা বলতেছেন নাকি না না না, পরের পেজে ইকুয়েশন? পরের পেজে পরের এই পেজে। যে এখন বললেন যে এটা এটা নর্মাল জি স্ট্রেস স্যার, আর জি শেয়ার স্যার, জি স্ট্রেসের কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, এটার কথা বলছি। হ্যাঁ মানে এই দেখেন এটা আপনি 5.2, আর্টিকেল 5.2 আচ্ছা স্ট্রেস করেছে, এটার আন্ডারে দেখেন এ বি। তাহলে এটা আমরা লেখার তো সময় অনেক সময় এই যে ছোট ছোট সূত্র যেগুলো আছে, অনেক সময় এইগুলার ক্ষেত্রে এগুলা না লিখলেও হয়, কারণ আচ্ছা এগুলা একটা মানুষের মনে থাকে। হুম হুম তো হুম এটা লিখে ডিরেক্টলি লিখলেও অনেক সময় স্যাররা মাইন্ড করে না যে এটা ওই প্রত্যেকটা জিনিসই লেখার কি দরকার। কিন্তু বড় যে ক্রিটিক্যাল বড় বড় যে ইকুয়েশন গুলা থাকে না, জি স্যার ওইগুলোর ক্ষেত্রে লিখে দেওয়াটা ভালো। কিন্তু হুম অবশ্যই যেগুলো লিখতে হবে সেগুলো হচ্ছে আপনি টেবিল থেকে যেগুলো নিয়ে আসবেন বা গ্রাফ থেকে যেগুলো নিয়ে আসবেন, ওই যে পেছনের অ্যাপেন্ডিক্স যেগুলো আছে ওইগুলো হুম হুম, অবশ্যই লিখতে হবে, যে জি আপনি কোথা থেকে পাইলেন এই ইনফরমেশনটা। বুঝতে পারছি। ঠিক আছে। আর থিওরি যেহেতু রিয়াজ স্যারই নিচ্ছেন সবগুলা, তো আপনাদের এটা টেনশনের কোনো কারণ নাই, উনি যে ইনস্ট্রাকশন দিবেন ওটাই ফলো করবেন, কারণ উনি খাতা দেখবে সব। আর আমার ইনস্ট্রাকশন ফলো করবেন শুধু হচ্ছে ল্যাবের ক্ষেত্রে। আর মানে আমি শুধু আপনাদের টিপস দেবো কিভাবে আপনারা মানে কম পরিশ্রমে এগুলো একটু করতে পারেন। মানে এখানে মেইন টিপসটাই হচ্ছে আপনাকে অধ্যায়গুলা চেনা, যে কোন অধ্যায়ে আসলে কি টপিক আছে। কি টপিক আছে? এটা যদি আপনি চিনতে পারেন, আপনি কিন্তু ম্যাথ করতে পারবেন। কারণ একটা মানুষের এটাই সমস্যা হয় যে কোন চ্যাপ্টারে কোনটা আছে, এবং বের করতে সময় লেগে যায় যদি না জানা থাকে। এখন আসি যে ফেইলিয়ার থিওরিজ কি কি আছে। ডাকটাইল আর ব্রিটেলের জন্য আলাদা আলাদা ফেইলিয়ার থিওরি আছে। তো ডাকটাইলের জন্য দেখেন ইয়েল্ড ক্রাইটেরিয়া, আর ফেইলিয়ারের জন্য ফ্র্যাকচার ক্রাইটেরিয়া। আমরা জানি ডাকটাইল ম্যাটেরিয়াল সহজে ফ্র্যাকচার হয় না, এই জন্য এটাকে ইয়েল্ড বলা হয়, কারণ ইয়েল্ড পয়েন্টে যখন যায়, তো আমরা ওই গ্রাফটা দেখছিলাম, স্ট্রেস স্ট্রেইন কার্ভ দেখছিলাম, ওইখানে ইয়েল্ড পয়েন্টে কি হয়, প্রথমে থাকে প্রপোর্শনাল পয়েন্ট, প্রপোর্শনাল লিমিট, তারপরে থাকে কি ইলাস্টিক লিমিট, তারপরে কি ইয়েল্ড পয়েন্ট। ইয়েল্ড পয়েন্টে যায় কি হয় যে আমরা খুব একটা ফোর্স দিচ্ছি না বা লোড দিচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়ালটা একটা অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্ট অফ ডিফরমেশন হয়ে যাচ্ছে, যেটা চোখে পড়ার মতো। আলটিমেট স্ট্রেস।
হ্যাঁ, স্যার একটা আলটিমেট স্ট্রেস হয় না স্যার ইল পয়েন্টের পরে স্যার? ইল্ড পয়েন্টের পরে হয় আলটিমেট স্ট্রেংথ। হ্যাঁ, জি স্যার। তো ডিজাইন স্ট্রেস যখন বের করে তখন কিন্তু এই ইল্ড পয়েন্ট বা আলটিমেটটাকেই নেওয়া হয় আর কি। তো ওইখানে সেফটি অফ ফ্যাক্টর আসে একটা ব্যাপার। আপনার সেফটি অফ ফ্যাক্টর মনে হয় এখনো আসে নাই স্যার নাকি? ফ্যাক্টর অফ সেফটি যেটা আর কি, সেফটি ফ্যাক্টর। ফ্যাক্টর অফ সেফটি দিয়ে অঙ্ক করাইছে তো স্যার। ফ্যাক্টর অফ সেফটি তো স্যার করাচ্ছে স্যার, অঙ্ক ম্যাপ করে হ্যাঁ, দিচ্ছে। তাহলে আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, তাহলে তো আইডিয়া হয়েছে। তো ডাকটাইল ম্যাটেরিয়ালে আমরা এই জন্য ইয়েল্ড ক্রাইটেরিয়া আর ব্রিটল ম্যাটেরিয়াল যেহেতু খুব সহজে ভঙ্গুর ফ্র্যাকচার হয়ে যায়, আমরা ব্রিটল ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেইন কার্ভ দেখছিলাম না, যে প্রপোর্শনাল লিমিট যায় একটু পরেই শেষ হয়ে যায়, মানে ভেঙে যায় তারপরে প্রপোর্শনাল লিমিটের পরে একটু পরেই। তো এর জন্য ফ্র্যাকচার ক্রাইটেরিয়া এখানে এখানে প্রত্যেকটাতে 3টা করে থিওরি দেওয়া আছে, কিন্তু আমরা বেসিকের জন্য শুধু প্রথম থিওরিটাই দেখবো, যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস থিওরি, আর এখান থেকে দেখবো আমরা নরমাল স্ট্রেস। কি লোড হয়ে যাচ্ছে আপনাদের উপর? আর একটু পড়ি নাকি? স্যার কিছুক্ষণ পর তো আবার করে যাচ্ছে আপনার স্যার, এখন একটু রেস্ট না দরকার। রেস্ট তো মানে আপনারা এই লেভে যে পরিমাণ রেস্ট পান অন্য কোনো লেভে মনে হয় পান না। ল্যাবে তো রেস্ট, ল্যাবে তো পুরো আসলে পড়ে ইয়ে করতে পারে না। একটু আর 15 মিনিট পর তো ক্লাস আছে আপনার। ওই জন্যই আমি কিন্তু আপনাদের এই সকালের ফ্লেক্সিবিলিটিটা দিই, যে কারণ স্যার আমরা টানা 9টা ক্লাস থেকে নেন শুরু স্যার, করলেও। সমস্যা নাই। হ্যাঁ, মানে টানা ক্লাস নেন, মানে নড়াচড়া শুধু যাতে না পাই স্যার, পাইলেই মনে করেন একটু রেস্ট নিতে গেলেই মনে হয় আলসেমি ধরে যাবে। হ্যাঁ, আমি এটাই চিন্তা করছি যে 9টা থেকেই একদম স্যার টানা শুরু ক্লাস করব, নেবেন বাস, একেবারে 9টা থেকে 12টা। 12টা পর্যন্ত 10-15 মিনিট আগে মানে স্যার। দেখবেন যে স্যার ওলাভাই ক্লাস থুয়ে ঘুমাচ্ছে, এক একজন খবর নাই যেগুলা ক্লাস করে হ্যাঁ, না। স্যার আমি সবাই আমি জানি তো, আমি জানি স্যার তো যে সবাই ভিডিও ভিডিও অফ অন করা করাবেন যেগুলো স্যার, আছে। স্যার সবার ভিডিও অন করাই দিবেন, তো ভিডিও অন ওইরকম করে করতে করতে আর ক্লাস করা লাগবে না। আপনাদের ওই তো বাকি বাস। আপনাদের ক্লাসে আগে নাকি অন্য সাইলেন্ডার কোন হয়ে একটা গেছে। ক্লাসে বোধহয় একজন ধরা পড়ছিল, কিন্তু কম্বলের নিচে যে সে ক্লাস করতেছিল এবং তার ভিডিও অন হয়ে গেছে। তো এরকম অনেকেই আছে আমি জানি। এখন এগুলা তো আসলে অনলাইন ক্লাসে তো এটা সুযোগ সুবিধা যেটা দিছে এটা আপনারা উপভোগ করবেন, এটা আর কিছু করার নাই। এই তো শেষ প্রায়, এই সেমিস্টারের পরে তো আর পাবেন না এই সুযোগ। আর এই বছর মনে হয় আর ফাইনাল ইউনিভার্সিটি পাই কিনা সন্দেহ, ফাইনালটা হয়তো পাবো না। তা অবস্থা স্যার। না, এই সেমিস্টারের পরে কিভাবে চিন্তা করেন অনলাইন সব মানে ফিজিক্যালি হয়ে যাবে, মানে টিকা চলে দেশের আসছে। অবস্থা অনুযায়ী তো বলে না কিছু স্যার, যে অবস্থা কিসের? দেশের স্যার, আমাদের তো আমরা তো মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, খালি রাজনীতিক একটা ইয়ার জন্য বন্ধ হয়ে আছে। করোনা করোনা আপনি বলতেছে। কি করোনার অবস্থা খারাপ বলতেছেন আপনি? না স্যার, করোনার অবস্থা খারাপ বলতেছে না, রাজনৈতিক প্ল্যাটফর্মের কথা বলতেছেন। আমরা তো আটকেই ও আছি রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্য স্যার। আচ্ছা, ওগুলো কারণ আসলে যেখানে বলে লাভ নাই। সবই তো চলতেছে, শিক্ষা প্রতিষ্ঠানে করোনা চলে আসছে। শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ছাড়া তো সবই সবই চলছে। চলতেছে। হম, শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে ফেলেদের করোনা বেশি ধরবে এই আর কি। শিক্ষা প্রতিষ্ঠানের খোলার ব্যাপারে তো সেদিন নাকি হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বল। শিক্ষামন্ত্রী আর আপনাদের কি ভ্যাকসিনের প্রধানমন্ত্রী কথা বলে কিছু দিছে বলে নাই যে টিচারদের আগে ভ্যাকসিন দিবে? বলছে তো, হ্যাঁ বলছে তো, বলছে রিসার্চ বলছে। হবে, তারপরে হচ্ছে যে স্টুডেন্টরা পাবে। স্টুডেন্ট। স্টুডেন্টরা যারা হচ্ছে আবাসিক হলে থাকে তাদেরকে আগে ভ্যাকসিন দেবে আর কি, স্টুডেন্ট। এটা হচ্ছে ওই ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আর কি, যাতে ইউনিভার্সিটি খুলে দিতে পারে। খুলে দেবে দেখেন মার্চ থেকে প্রস্তুতি হয়তো শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের এই সেমিস্টার মনে হয় অনলাইনেই পুরোটা যাওয়ার সম্ভাবনা আছে, যদি সরকার থেকে ফোর্স না করে যে সবাইকেই ফিজিক্যালি যেতে হবে, তাহলে হয়তো এই সেমিস্টার অনলাইনেই কেটে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পরের সেমিস্টার অবশ্যই ফিজিক্যালি চলে যাবে। তারপরে আপনাদেরকে এই থিওরিটা কি দেখায় দেই নাকি? স্যার আজকে ওরে বাবা গান চালাচ্ছে কেউ? কে যেন দেখছেন গান অবস্থা? গাচ্ছে।
তুই তো শেষ করলি। মিউট কে এই লোক কে? জাহাজে থাকে স্যার, জাহাজে গান বাজাচ্ছে মনে হয়। জাতি দেখতে চাই তারে। সাকর বোঝেন অবস্থা, এই হচ্ছে দেশের অবস্থা। দেশের অবস্থা তো আসলেই খারাপ। ক্লাসে ঢুকে আপনার ক্লাস অনেক এনজয় করতেছে, এই কারণে খুশিতে গান। হ্যাঁ তাই তো দেখতে সাকর পাচ্ছি। কথা কথা না গায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেহেতু আপনারা চাচ্ছেনই না, একটা এই থিওরিটা একটু দেখাই দিই নাকি? দেখান স্যার, একটা ইকুয়েশন দেখান, আগায় যাক। ম্যাক্সিমাম শেয়ার, এটা একটু দেখাই দিই। এটা বেশি কিছু দেখাবো না তো, একটু জিনিস এটা আটকায় রাখার কি দরকার। তো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস থিওরি ফর ডাকটাইল ম্যাটেরিয়ালস। এটা হচ্ছে এই থিওরিটা কি প্রেডিক্ট করে। আরে বাপরে, কি এগুলো? কে মিউট করো ভাই। স্যার আপনি সবাইকে মিউট করে দেন। আচ্ছা, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস থিওরি যেটা প্রেডিক্ট করে দ্যাট ইয়েল্ডিং বিগিনস whenever the maximum shear stress in an element equals or exceeds the maximum shear stress in a tension test specimen of the same material. থিওরি কি করে যে আপনি ধরেন যে ম্যাটেরিয়াল গুলো আপনি বানাইছেন, পার্টস গুলা, তার মধ্যে একটা পার্টস আপনি নিলেন টেস্ট করার জন্য। তো ইউনিভার্সাল টেস্টিং মেশিনে দিলেন এবং আপনি দেখতেছেন যে কোন পয়েন্টে গিয়ে ইয়েল্ডিংটা হয়। ধরেন যে 100 পাউন্ড লোড অ্যাপ্লাই করার পর সেই ম্যাটেরিয়ালে ইয়েল্ডিংটা হইল টেস্টিং টেস্টে, টেনশন টেস্টে। তো আপনার যে ওই লটের যে অন্য ম্যাটেরিয়াল গুলো আছে, সেই ম্যাটেরিয়াল গুলাও, বারবার ম্যাটেরিয়াল বলতেছে, আসলে পার্টস বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অন্য যে পার্টস গুলো আছে ওই পার্টস গুলো কিন্তু সেম লোডে ইয়েল্ডিং হবে, যে যখন ওই লোডে আসবে বা ওই লোড এক্সিড করবে। বুঝাইতে পারছি? এই একজন আনমিউট করে বলেন বুঝতে পারছেন কিনা। জি স্যার। তো এটাকে অন্য আরো দুইটা নাম আছে, এটা ট্রেস্কা বা গেস্ট থিওরি। তো এইটুকু মনে রাখলে হবে। আর এখান থেকে যেটা অবশ্যই জানতে হবে এই যে কিভাবে এখান থেকে আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বের করতে পারি। টাউ দিয়ে কিন্তু সবসময় শেয়ার স্ট্রেস বোঝাবে, আর সিগমা দিয়ে হচ্ছে নর্মাল যে স্ট্রেস। যে ডিজাইন পারপাসে যখন দেখেন নর্মালি যখন আমরা স্ট্রেস বের করছি, এই যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ইকুয়াল বা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল SY/2, মানে হচ্ছে ইল্ড পয়েন্টে যে স্ট্রেংথটা আছে বাই 2, মানে তার অর্ধেক। এই যে টাউ ম্যাক্স, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস সমান সিগমা/2, এই টার্মগুলো বেশি ইম্পর্টেন্ট। কি বললেন? SY দ্বারা বেন্ডিং স্ট্রেস? না না, ইল্ড পয়েন্টে SY। এর আগে স্যার কি বলবো, স্ট্রেংথ, ইল্ড স্ট্রেংথ নাম শুনছেন না? আলটিমেট স্ট্রেংথ, ইল্ড স্ট্রেংথ, ওগুলা। তো এখন দেখেন এখানে শুধু কিন্তু দুইটা ভাগ দিছে। আবার এই জায়গায় এসে যখন আপনি ডিজাইন পারপাসে ব্যবহার করবেন তখন ওই আবার এন দিয়েও ভাগ দিছে। এই এনটার নাম কি? ফ্যাক্টর অফ সেফটি। তার মানে যখনই ডিজাইন ক্রাইটেরিয়াতে যাবেন তখন কিন্তু এই এন টার্মটা চলে আসবে, সেফটি ফ্যাক্টরটা। তো এখান থেকে এটাই আমার শুধু আপনাদের দেখানোর দরকার ছিল, কারণ এখানে ওই শুধু ইকুয়েশন গুলো নিয়ে কথা বলছে, এখানে বেসিক তেমন নাই। এখানে বিভিন্ন কেসে কোন ইকুয়েশন কোন কেসে ব্যবহার করবেন এগুলাই বলছে। আচ্ছা, এই অধ্যায়ে আচ্ছা আপনারা যে ম্যাথ গুলা করাইছে স্যার, সেগুলা কি আমি যতগুলা বেসিক দেখাইলাম এইগুলোর মধ্যেই পড়ে নাকি আরো এক্সট্রা কোনো বেসিকের ম্যাথ করাইছে? না ওরকম কিছু না স্যার। মানে আজকে যেগুলো দেখাইলাম তার মধ্যে সবগুলো পড়ছে? ফর্স বলতে এখানে 5
পরবর্তী যে আর্টিকেল আছে ডিজিটেশন এনার্জি থিওরি অফ ডাক্টাইল ম্যাটেরিয়ালস, কত আর্টিকেল বলেন তো দেখি। 5-15 নাম্বার নম্বর কত যে article? ইকুয়েশনটা আছে, যেমন 5-15 5-15 ইকুয়েশন নাম্বার না আর্টিকেল? ইকুয়েশন স্যার, ওখান থেকে ওগুলো Equation এর দেওয়া কথা ও ওটা তো বলতেছি, আমরা 5 পাস করে আইসা পড়ছি 5-15। এই যে একটু উপরে, এইটা হ্যাঁ এগুলা এই দিয়ে ইকুয়েশন হ্যাঁ অঙ্ক করাচ্ছে। ডিস্টরশন এনার্জি থিওরি ফর ডাকটাইল ম্যাটেরিয়ালস, এটা দিয়ে অঙ্ক করাইছে। জি শুধু কি এই ইকুয়েশনটাই দেখাইছে নাকি? এই ইকুয়েশন ছিল, তারপরে আমি যেগুলো আপনাদের দেখাইতে চাচ্ছি, যে যেমন ধরেন রুলস আর বেসিকটাই বেশি করতে চাচ্ছি। এখানে বেসিক আর আমি তেমন দেখতেছি না, এইগুলো দরকার নাই, এগুলো তো ম্যাথ। আজকে নাই তেমন একটা বেশি। হ্যাঁ, এই অধ্যায়ে তেমন আর দেখতেছি না। ঠিক আছে, আমি এরপরে দেখাই, বাকি যদি এই অধ্যায়ে না থাকে নেক্সট অধ্যায়ে দেখাবো। ঠিক আছে, পরের ক্লাসে আর 15 মিনিট। সবাই একটু টাইমলি জয়েন করবেন, একেবারে 11টা মানে 11টা টাইমলি জয়েন করলে শুরু করতে পারবো আমরা তাড়াতাড়ি টাইমলি। ওকে, আল্লাহ হাফেজ।